কোম্পানিরই কিন্তু একটা আর্থিক গল্প থাকে, তাই না? কিন্তু সেই গল্পটা কতটা সত্যি, মানে যে সংখ্যাগুলো আমরা দেখি সেগুলো কি আসলেই বিশ্বাসযোগ্য? আচ্ছা, চলুন তো আজ এই রহস্যের গভীরে গিয়ে দেখি আসলে কি ঘটছে। এই প্রশ্নটা দিয়েই না হয় শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। ব্যাপারটা অনেকটা একজন ফিনান্সিয়াল ডিটেকটিভ বা আর্থিক গোয়েন্দার কাজের মতো। আমাদের কাজ হলো সংখ্যাগুলোর আড়ালের আসল সত্যিটা খুঁজে বের করা। আর যে কোনো গোয়েন্দার মতোই এই সত্যটা খুঁজে বের করতে আমাদেরও কিছু বিশেষ টুলস বা যন্ত্রপাতির দরকার হবে। যে কোনো তদন্তে নামার আগে তো আইনটা জানা দরকার, তাই না? অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের জগতে সেই মূল আইনটা হলো ডাবল এন্ট্রি সিস্টেম। এটাকে বলতে পারেন ফিনান্সিয়াল ওয়ার্ল্ডের গ্র্যাভিটির সূত্রের মতো। মানে প্রত্যেকটা লেনদেনে দুটো দিক থাকবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। আর সবচেয়ে জরুরি বিষয় হলো এই দুটোর পরিমাণকে সবসময় অলওয়েজ সমান হতেই হবে। এই নিয়ম ভাঙার কোনো সুযোগই নেই। তো আমাদের এই আর্থিক গোয়েন্দা গল্পের প্রথম আর সবচেয়ে দরকারি টুলটা কি হতে পারে? সেটার নাম হলো রেওয়ামিল। ইংরেজিতে আমরা যাকে বলি ট্রায়াল ব্যালেন্স। চলুন এবার দেখি জিনিসটা ঠিক কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে রেওয়ামিল হলো একটা চেকলিস্টের মতো। একজন অ্যাকাউন্টেন্ট যা করেন তা হলো একটা নির্দিষ্ট সময়ে, ধরুন বছরের শেষে, খতিয়ানের সব অ্যাকাউন্ট যে ব্যালেন্স আছে, মানে যেমন ক্যাশ, সেলস, ক্যাপিটাল, এই সব কিছুকে এক জায়গায় নিয়ে আসেন। আর এর মূল উদ্দেশ্য কিন্তু একটাই, সব ডেবিট ব্যালেন্সের যোগফল আর সব ক্রেডিট ব্যালেন্সের যোগফল সমান হলো কিনা সেটা মিলিয়ে দেখা। আর এই রেওয়ামিল বানানোর প্রসেসটা কিন্তু একদমই সোজাসাপটা। চলুন ধাপে ধাপে দেখে নিই। প্রথমে কি করা হয়? খতিয়ানের সব অ্যাকাউন্টের একটা লিস্ট বানানো হয়। এরপর কোন অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট আর কোনটার ক্রেডিট সেগুলোকে আলাদা আলাদা কলামে বসিয়ে দেওয়া হয়। ব্যাস, সবশেষে দুটো কলামের মোট যোগফলটা বের করা হয়। আর মূল কাজটা হলো দুটো যোগফল মিলল কিনা সেটা চেক করা। এখানে একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল মানে প্রাপ্য হিসাব, তারপর যন্ত্রপাতি, ভাড়া খরচ, এই সবগুলোর ব্যালেন্স ডেবিট কলামে। আবার অন্যদিকে প্রদেয় হিসাব, মূলধন আর বিক্রয় থেকে যে আয়, সেগুলোর ব্যালেন্স ক্রেডিট কলামে। আর সবচেয়ে মজার পার্টটা হলো একদম শেষে গিয়ে দেখুন, ডেবিট আর ক্রেডিট দুটো কলামের যোগফল কিন্তু একেবারে সমান, 4,00,000 টাকা। দারুণ, তাই না? তো যোগফল তো মিলে গেল। তার মানে কি আমরা এখন এটা ধরে নিতে পারি যে কোম্পানির সব হিসাব একদম পারফেক্ট, 100% নির্ভুল, কোনো সমস্যাই নেই? না, ঠিক তা নয়। আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট। দেখুন, রেওয়ামিল মিলে যাওয়া মানে শুধু এইটুকু নিশ্চিত হওয়া যে অঙ্কের হিসাবটা ঠিক আছে, কিন্তু এর আড়ালেও এমন সব সূক্ষ্ম ভুল লুকিয়ে থাকতে পারে যা এই চেকলিস্টে ধরা পড়ে না। চলুন এবার সেই সব লুকানো ভুলের রহস্য ভেদ করা যাক। এখানে দেখুন কত রকমের ভুল হতে পারে। যেমন ধরুন, একটা লেনদেন হলো কিন্তু সেটা হিসাবের খাতায় তোলাই হলো না। এটাকে বলে এরার অফ ওমিশন বা বাদ পড়ার ভুল। আবার ধরুন, একটা অ্যাসেট বা সম্পদ কেনা হলো কিন্তু সেটাকে খরচ হিসাবে দেখানো হলো। এটা একটা নীতিগত ভুল বা এরর অফ প্রিন্সিপল। এমনকি এমনও হতে পারে যে দুটো আলাদা ভুল একে অপরকে এমনভাবে বাতিল করে দিল যে মোট যোগফলে কোনো গড়মিলই হলো না। এই ধরনের চালাক ভুলগুলো খুঁজে বের করা রেওয়ামিলের একার পক্ষে প্রায় অসম্ভব। একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও সহজ হবে। ধরুন একটা কোম্পানি একটা ডেলিভারি ভ্যান কিনল। এটা তো কোম্পানির জন্য একটা অ্যাসেট বা সম্পদ, তাই না? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে এটাকে মোটর খরচ হিসাবে এন্ট্রি দিয়ে দিলেন। এখন দেখুন, অ্যাসেট আর খরচ দুটোই তো ডেবিট আইটেম, ফলে রেওয়ামিলের যোগফল কিন্তু ঠিকই মিলে যাবে। কিন্তু কোম্পানির আর্থিক অবস্থার যে চিত্রটা তৈরি হবে সেটা হবে পুরোপুরি ভুল। এটাই হলো সেই নীতিগত ভুল। আচ্ছা, অনেকেই কিন্তু রেওয়ামিল আর ব্যালেন্স শিট বা উদ্বর্তপত্র এই দুটোকে গুলিয়ে ফেলেন, কিন্তু এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। সোজা কথায়, রেওয়ামিল হলো একটা ইন্টারনাল বা অভ্যন্তরীণ চেকলিস্ট, একটা ওয়ার্কিং পেপার। আর ব্যালেন্স শিট হলো একটা ফাইনাল ফর্মাল রিপোর্ট, যেটা কোম্পানির বাইরের লোকজন যেমন ইনভেস্টরদের দেখানো হয়। রেওয়ামিলে সব ধরনের হিসাব থাকে, কিন্তু ব্যালেন্স শিটে থাকে শুধু সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। এতক্ষণ তো কথা হলো সেই সব ভুল নিয়ে যেগুলো লুকিয়ে থাকে। কিন্তু যদি রেওয়ামিলের যোগফলই না মেলে, গড়মিলটা যদি একদম চোখের সামনেই থাকে, চলুন এবার সেই রহস্যটা সমাধান করা যাক।
এটা কিন্তু একটা বড় সমস্যা। যখন ডেবিট আর ক্রেডিটের যোগফল মিলছে না, তখন তো ফাইনাল ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা যাবে না। তাহলে উপায়টা কি? কাজ কি আটকে থাকবে? এখানেই আমাদের গোয়েন্দার আরেকটা টুল কাজে আসে। এর নাম সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব। যখন যোগফলে গরমিল থাকে, তখন যে পরিমাণ টাকার পার্থক্য হচ্ছে সেটাকে সাময়িকভাবে এই সাসপেন্স অ্যাকাউন্টে রেখে দেওয়া হয়, অনেকটা একটা টেম্পোরারি ফাইলে রাখার মতো। এতে কি হয়, রেওয়ামিলটা জোর করে মেলানো যায় আর বাকি কাজ এগিয়ে নেওয়া যায়। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা অস্থায়ী সমাধান। পরে আসল ভুলটা খুঁজে বের করে এই অ্যাকাউন্টটাকে অবশ্যই জিরো করে দিতে হয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা রেওয়ামিলের ভূমিকাটা ঠিক কি বুঝলাম? চলুন এবার পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে আসি। শেষে এসে এটাই বলতে হয় যে রেওয়ামিল কিন্তু কোনো ফাইনাল ভার্ডিক্ট বা চূড়ান্ত রায় দেয় না। এটা হলো প্রথম এবং সবচেয়ে জরুরি একটা চেকপয়েন্ট। এটা শুধু এইটুকু নিশ্চিত করে যে কোম্পানির হিসাবের মূল ভিত্তিটা, মানে ডেবিট আর ক্রেডিটের ভারসাম্যটা ঠিক আছে। এটা ছাড়া পরের ধাপে এগোনোই সম্ভব না। বলতে পারেন এটা হলো সেই ফাউন্ডেশন যার ওপর একটা কোম্পানির পুরো আর্থিক রিপোর্টের বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। তাহলে যদি রেয়ামিল হয় হিসাবের জগতের প্রথম চেকপয়েন্ট, তাহলে ভাবুন তো এই সংখ্যাগুলোর গভীরে আরও কত রহস্য লুকিয়ে থাকতে পারে। আর কি কি বিষয় আমাদের একটা কোম্পানির আসল আর্থিক অবস্থা বুঝতে সাহায্য করতে পারে? এটা কিন্তু ভাবনার একটা বিষয়, তাই না?